আলোচনায় আজ আমরা সঙ্গে পেয়ে গেছি প্রখ্যাত অর্থোপেডিক ডক্টর অয়ন রায়কে। আর্থ্রাইটিস নিয়ে আমি কথা বলছিলাম, আপনি সেখানে তো কিছু এক্সারসাইজ ট্রিটমেন্টের কথা বললেন। তো ওটা যদি এক্সট্রিম লেভেলে পৌঁছে যায় সেক্ষেত্রে নাকি নি রিপ্লেসমেন্টটা করা জরুরি হয়ে পড়ে। তো এই নি রিপ্লেসমেন্টটা নিয়ে আপনি কি বলবেন, মানে সেটা কিভাবে করা হয়, ট্রিটমেন্ট প্রসিডিওরটা যদি একটু বলেন। অপারেশনটা হচ্ছে লাস্ট স্টেজ, যখন আর অন্য কোনো ফর্ম অফ ট্রিটমেন্ট কাজে আসছে না, বরঞ্চ ব্যথার ওষুধ খেয়ে খেয়ে পেশেন্টের অন্যান্য সিস্টেমের ক্ষতি হচ্ছে, তখন আমরা রিপ্লেসমেন্টের কথা বলে থাকি। শুধু নি নয়, হিপ জয়েন্টও রিপ্লেস হয় অস্টিও আর্থ্রাইটিসে বা রিউমাটয়েড আর্থ্রাইটিসে। অনেকের ক্ষেত্রে আমাদের শোল্ডার অথবা এলবো রিপ্লেস করতে হয় যদি খারাপ থাকে। তো এখন খুব কমনলি হচ্ছে আমাদের হাঁটু বদলটা, এটা এখন বেড়েছে আমি দেখছি। কেন? দুটো কারণে। এক, আমাদের ভারতীয় জীবনযাত্রায় আমাদের মাটিতে দৈনন্দিন জীবনে বসতেই হয়, আসন কেটে বাবু হয়ে যেটাকে আমরা বলি। অনেকের বাড়িতে কোমরটা এখনো অত মাত্রায় অ্যাকসেপ্টেবিলিটি পায়নি, ইন্ডিয়ান স্টাইলের টয়লেট তারা ব্যবহার করে থাকেন। এইগুলো করলে হাঁটুর ক্ষয় যেটা শুরু হয়ে গেছে, ওটা এমন একটা স্টেজে আমাদের জীবনযাত্রা ইন্ডিয়ান স্টাইলের জন্য এতটা যায় যে রিপ্লেসমেন্টের পর্যায়ে চলে আসে। দ্বিতীয় পয়েন্ট, আগে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি এত ছিল না। একটা গড় ইন্ডিয়ান মেল বা ফিমেলের আয়ু থাকতো 60 to 65 অ্যাভারেজ। এখন সেটা লাইফ এক্সপেক্টেন্সি চলে গেছে 80 to 85 ইয়ার্স। তো সেই লাইফ স্প্যানটা বাড়াতে কিন্তু এই রিপ্লেসমেন্ট বাড়ছে। মানুষের মধ্যে আগে যে একটা অজানা ভয়, ভীতি, আতঙ্ক ছিল অপারেশনটার প্রতি, সেইটা অনেকাংশে চলে গেছে। কারণ এটা আর এমন কিছু এখন আর অপারেশন পর্যায়ে নেই, এটা একটা রুটিন সার্জারি হয়ে গেছে। যারা কষ্ট পাচ্ছে তারা এই অপারেশন করে কিন্তু ভালো থাকছে এবং বাইরে তারা সচ্ছল জীবনযাত্রায় ফিরত আসতে পারছে খুব তাড়াতাড়ি। এই যে শুয়ে থাকা মানুষ মনে করে যে আমি অপারেশন করলে হাঁটতে পারবো কিনা, না, হাঁটতে আপনি একদিন পর থেকেই পারবেন। এবং আমরা পরের দিনই পা ঝোলাতে দিয়ে দিই, হাসপাতালে রাখি ম্যাক্সিমাম 5 দিন। তারপরেই সে কিন্তু হেঁটেই বাড়ি যাচ্ছে, সে কিন্তু অ্যাম্বুলেন্সে বাড়ি যাচ্ছে না, সে হেঁটেই বাড়ি যাচ্ছে। এবারে সে বাড়ি গিয়ে তার নিজস্ব ফিজিওথেরাপি চালিয়ে যাবে এবং আস্তে আস্তে 1.5 মাসের মাথায় সে নর্মাল জীবনযাত্রায় ব্যাক করে যাবে। অফিস গেলে সে অফিসেও যেতে পারে 1.5 মাসের মাথায়। আচ্ছা, তার মানে আগে যে ভ্রান্ত ধারণাটা ছিল যে নি রিপ্লেসমেন্ট করলে বোধহয় হাঁটা চলা করা যাবে না, শুয়ে থাকতে হবে, সেটা এখন একদমই নেই। একদমই নেই। আর দুই, এত ভালো ভালো এখন ইমপ্লান্ট এসে গেছে, যেটা আগে আমাদের ওই সুবিধাটা ছিল না। এখন এত ভালো ইমপ্লান্ট এসছে যে সাধারণত আমরা দেখি যে একটা ইমপ্লান্টই কিন্তু লাইফ লং লাস্ট করে যায়। এইবারে নিজেরও কিছু দায়িত্ব থাকে। এক, যেমন সার্জনের দায়িত্ব যে অপারেশনটা ঠিকভাবে হচ্ছে কিনা, কতগুলো পয়েন্ট মেনে চলতে হয়। যে অপারেশনটা আমি এমন একটা জায়গায় করাবো যেখানে এই অপারেশনটা রেগুলার বেসিসে হয়ে থাকে। হঠাৎ করে 1 মাসে 1 বার কি 2 বার হচ্ছে, এরম জায়গাটা করানো না করানোই বেটার, যদি না আমি খুব শিওর থাকি জায়গাটা সম্বন্ধে যে জায়গাটা খুবই সঠিক জায়গায় করানো, সঠিক জায়গা। 2, পেশেন্টকে সার্জনের সাথে কমফোর্টেবল হতে হবে। সার্জনকে সে সমস্ত রকম প্রশ্ন করতে পারছে এবং সার্জন সেগুলো উত্তর দিচ্ছে। পেশেন্ট ফ্রেন্ডলিনেস, মানে আমি 2 রকম জিনিস হতে পারে। এক, ডাক্তার পেশেন্টের সাথে সেইভাবে মিশতে পারছে না, বা পেশেন্ট সেইভাবে ডাক্তারের প্রতি কনফিডেন্স পাচ্ছে না। সেরকম হলে কিন্তু কেমিস্ট্রিটা যদি গোড়াতেই গন্ডগোল হয়, অতটা ভালো ফল পাওয়া যায় না। তো ইউ শুড ট্রাস্ট দ্য পারসন হুম ইউ আর এন্ট্রাস্টিং ইউর নি উইথ। 3, নিজেকে জিনিসটাকে যত্নে রাখতে হবে। এই হাঁটু বদলের পর ঠিক কথা, আমি চাইলে ছুটতেও পারবো, স্কিইংও করতে পারবো, ঝাঁপও কাটতে পারবো, কিন্তু আমি করব কেন? আমার হাঁটুটা একটা আর্টিফিশিয়াল ইমপ্লান্ট, খুব দামি জিনিস, যেটা বডির মধ্যে কিছু সাবস্টেন্স, যেমন আমরা বোন সিমেন্ট বলি, সেই দিয়ে লাগানো হচ্ছে। হাড়ের সাথে জিনিসটাকে সেঁটে দেওয়া হচ্ছে। আর নন সিমেন্টেডের ক্ষেত্রে স্ক্রু দিয়ে লাগানো হচ্ছে। তো যাই হোক, একটা ফরেন জিনিস আমার বডিতে ইমপ্লান্ট হচ্ছে, বসানো হচ্ছে। তো আমি এটা নিয়ে সাঁতার কাটলে কোনো অসুবিধে হবে না, ক্রিকেট খেললেও অসুবিধে হবে না। কিন্তু যদি আমি কন্ট্যাক্ট জিনিস বেশি করি, ঝাঁপালাম বা ফুটবল খেলতে গেলাম, তাহলে তো জার্ক লাগছে, হাড় এবং ওই বসানো জিনিসের মধ্যে ইম্প্যাক্ট আসছে। জিনিসটা আস্তে 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 লুজেনিং এর দিকে যাবে, ঢিলে হতে শুরু করবে। তো যেটা স্বাভাবিক এক্সপেকটেশন, সেইটা মাথায় রাখতে হবে। আমি কোনো অস্বাভাবিক এক্সপেকটেশন রাখবো না। হ্যাঁ, আমি করতে পারবো এগুলো। আমরা এখন যেমন পেশেন্টদের মাটিতেও বসতে দিই, অপারেশনের পর বাবুও হতে দিই, কেন? ভালো হাঁটু এসে গেছে বলে। কিন্তু অলওয়েজ আমি বলবো যে এইগুলো প্রয়োজন না হলে না করতে। কারণ এই জিনিসগুলো যেমন সাধারণ হাঁটুর ক্ষেত্রেও স্ট্রেসফুল, ক্ষয় বাড়িয়ে দিচ্ছে, আপনাকে আমরা যে হাঁটুটা দিচ্ছি সেটার উপরেও স্ট্রেস ফেলছে। এইটা মাথায় রাখতে হবে। আমি যত ভালো রাখবো হাঁটুটাকে, আমি আর আপনি ফর এক্সাম্পল দুজনে নতুন জুতো কিনলাম,
আপনি প্রত্যেকদিন গাড়িতে ট্রাভেল করলেন আর আমি পথে ঘাটে দৌড়ে বাসে চড়বো, 1 বছর বাদে কার জুতোটা লাস্টিং দেবে বেশি? আমারটা। তো অবভিয়াসলি দেয়ার লাইজ দ্য আনসার। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে, যাতে তারা হাড়ের সমস্যায় না পড়ে, এবং হাড়ের সমস্যা হলে তো আপনারা রয়েইছে, যাতে তারা ঠিকঠাক মতো ডাক্তারবাবুর পরামর্শ নেয়। সংক্ষেপে বলতে গেলে বলবো যে হাড় আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ শুধু নয়, সেটা নিয়েই আমাদের বাঁচতে হবে। শরীরে যতগুলো হাড় আছে প্রত্যেকটাকে যত্নে রাখার জন্যে মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে সঠিক আহার। আমি যে আহারগুলোতে তেল বেশি, মশলা বেশি, কোলেস্ট্রল, ফ্যাট এইগুলো যেগুলো বেশি, সেই খাবার সবাই জানে, এটার জন্য ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি মাটন আমায় ক্ষতি করবে, আমি খাবো না। আমি জানি গ্রিন স্যালাডস আমার পক্ষে উপকারী, সকলের পক্ষে উপকারী। ফল, গ্রিন স্যালাড এইগুলো দিয়ে পেট ভরানোর চেষ্টা, নিজের ওজনটাকে কন্ট্রোলে রাখা, এবং তার জন্যে এই খাবারগুলো খেলেই কিন্তু কন্ট্রোলে থাকে। তেল মশলাদার খাবার অ্যাভয়েড করে যদি ফল এবং স্যালাডসের ওপরে কনসেন্ট্রেট করা যায়, বয়েলড ফুডের ওপর, এগুলো কিন্তু আমি নতুন কথা কিছু বলছি না, সবাই আমরা জানি, কিন্তু আমরা কেউ মানি না। তো সেইটা চেষ্টা করতে হবে যে আমাদের ডায়েটারি প্র্যাকটিসটাকে হেলদি রাখার, এবং যতটা আমার সময় পারমিট করছে একটু এক্সারসাইজ করলাম। এবং বেস্ট এক্সারসাইজ হাড়ের ক্ষেত্রে, সে আপনার হাঁটু ব্যথা থাক, কোমর ব্যথা থাক, ঘাড় ব্যথা থাক, সাঁতার। যদি 10 মিনিটের জন্যও আমি সাঁতার কাটতে পারি, এর চেয়ে ভালো এক্সারসাইজ কিন্তু হয় না। এবং আমাদের বিজি শিডিউল থেকে এইটুকু যদি বার করে নিই, বা আমাদের যারা কর্পোরেট ফ্রেন্ডস, যাদের প্রচণ্ড আইটি সেক্টরে চাপে আছেন, বা অন্যান্য মিডিয়া সংক্রান্ত কাজেও যারা যুক্ত, রাত দিন কম্পিউটারের সামনে বসে থাকতে হচ্ছে, এদের আমরা দেখছি কোমর এবং ঘাড়ের সমস্যা বেশি হচ্ছে। তো এই প্রোলংড সিটিং ইন ফ্রন্ট অফ দ্য কম্পিউটারটাকে নিজের জন্য একটু অ্যাভয়েড করতে হবে। যখনই সময় পাওয়া যাবে চেষ্টা করতে হবে হাফ অ্যান আওয়ার অন্তর, এভরি হাফ অ্যান আওয়ার একটু 1-2 মিনিটের জন্য হলে একটু পায়চারি করে আসা, তারপরে আবার বসলাম। অ্যাট এ স্ট্রেচ হাফ অ্যান আওয়ারের বেশি না বসা, এইটুকু করলেই কিন্তু দেখা যাবে অনেকটা ভালো থাকা যাচ্ছে। আর যদি ইউরিক অ্যাসিড ইত্যাদি এগুলো বেরোয়, সেজন্য তো ডাক্তারবাবুরা রয়েছে, ক্যালসিয়াম খেতে হলে তারাই গাইড করে দেবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। সবশেষে আমি বলবো, যেটা রোজকার মতোই বলি, যে নিজে সচেতন হন। ডাক্তারবাবু তো টিপস দিলেনই আপনি কিভাবে ভালো থাকবেন, নিজের হাড়ের কেয়ার আপনি কিভাবে নেবেন, এবং পারলে এক্সারসাইজ করুন। যেটা ডাক্তারবাবু বললেন যে সুইমিং কিন্তু বেস্ট এক্সারসাইজ। আজকের মতো সময় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।